सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো গত ক্লাসে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে আমরা কি কি জিনিস নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম? কেউ যদি নোট করে থাকেন বা একটা দুটো পয়েন্ট যদি কারোর মনে থাকে একবার চেষ্টা করুন, বলুন কি কি পয়েন্ট আমরা পড়েছিলাম শিখেছিলাম। সেই সূত্র ধরেই আজকে আমরা পরবর্তী পাঠে যাব। লিঙ্গ কটা শিখেছিলাম? সংস্কৃতে লিঙ্গ কটা? তিন প্রকার, পুংলিঙ্গম, স্ত্রীলিঙ্গম, নপুংসকলিঙ্গম, তাই না? তো পুংলিঙ্গম আমরা কিভাবে চিনব বলুন? পুংলিঙ্গ যে এটা হবে আমরা কিভাবে চিনব? जिसका एंडिंग जिसका एंडिंग एक सेंस में, हाँ, जिसका एंडिंग सर आहा से हो रहा है, एंडिंग आहा। बिल्कुल, हाँ, तो एंडिंग উইথ আহা, তাহলে আমরা সেটাকে বুঝবো পুংলিঙ্গ। আচ্ছা, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা দুটো প্রকার জেনেছিলাম, এন্ডিং উইথ ই দীর্ঘ, এন্ডিং উইথ আ এন্ড ই। আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে জেনেছিলাম সাধারণত শেষে একটা মকার আসছে, কিন্তু ইট ইজ নট এন্ডিং উইথ মা, কিন্তু শেষে একটা মকার আসছে। এরকমটা থাকলে আমরা তিনটে লিঙ্গ নির্বাচন করতে শিখেছিলাম। এবারে পুংলিঙ্গকে নির্দেশ করার জন্য আমরা শিখেছিলাম পুংলিঙ্গ যদি কাছে থাকে, পুংলিঙ্গ যদি দূরে থাকে, আমরা কিভাবে পুংলিঙ্গকে নির্দেশ করব। যদি কাছে থাকে তার জন্য আমরা কি পড়েছিলাম? স্যার এসহ। এষঃ। দূরে থাকলে সহ। সহ। একটা উদাহরণ নিচ্ছি, হ্যাঁ, রামঃ, কারণ নাম তো রাম এখানে, এটা এ রাম, তাহলে কি বলবো? এষঃ রামঃ। রাম দূরে আছে, তখন কি বলবো? ও রাম, তাহলে সহ রামঃ। তেমনি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? কাছের ক্ষেত্রে সা, সরি এসা, কাছের ক্ষেত্রে এষা, আর দূরের ক্ষেত্রে সা, সা, এষা সা। আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কাছের ক্ষেত্রে আমরা কিভাবে বোঝাচ্ছিলাম? এতৎ। আর দূরের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝিয়েছিলাম? তৎ। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা কি শিখেছিলাম? আমরা 1 থেকে 10 সংখ্যা শিখেছিলাম, তাই না? एकम द्वे त्रीणि चत्वारि
पंच षट सप्त अष्ट नव दश আমরা সংখ্যাও শিখেছিলাম। আর কি আমরা শিখেছিলাম? আমরা শিখেছিলাম আমরা আর কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম হ্যাঁ अद्य आज अद्य আর কি শিখেছিলাম? श्वः परश्वः प्रापरश्वः। আর পিছনের দিকে গেলে yesterday ह्यः বিফোর yesterday परह्यः আর তার আগের দিনকে বোঝানোর জন্য প্রাপরহ্যः। আমরা এই একদম সাধারণ কয়েকটা জিনিস শিখেছিলাম। তো আজকে আমি এই সূত্র ধরেই সামনে যাব। কি? প্রথমে আমরা খানিকটা সংখ্যা শিখে নিই। কিভাবে সংখ্যা শিখবো? দেখুন, আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখেছিলাম। নেক্সট একাদশ, বাংলাতেও একদম আমরা একই বলি, 11 অথবা একাদশ। দ্বাদশ, বাংলাতে আপনারা শুনে থাকেছেন একাদশী, তাই না? এই একাদশ শব্দ থেকেই একাদশী শব্দ এসেছে। সেটা কিছু ক্লাস পরে আমরা পড়ব কিভাবে আসছে একাদশী শব্দ, এখন না। ওকে, তো একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, এটা তালবস্য, মানে চ ছ জ ঝ স, চ ছ জ ঝ স, চ ছ জ ঝ স, এইভাবে উচ্চারণ করতে হবে। ওকে, পঞ্চদশ, ষোডশ, সপ্তদশ, অষ্টা আকার, হ্যাঁ মনে রাখবেন, অষ্টা আকার হয়। অষ্টাদশ, একোনবিংশতিঃ, খানিকটা কঠিন শুনতে লাগলেও লাগতে পারে, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। বিংশতিঃ মানে 20, বিংশতিঃ মানে 20, বিংশতিঃ মানে 20। একোনবিংশতিঃ, এক মানে হচ্ছে এক, উন মানে হচ্ছে কম, লেস, উন মানে হচ্ছে কম, তাহলে এক কম বিংশতি, এক কম 20, তাকে আমরা বলি 19। এবারে আপনারা প্রশ্ন করতেই পারেন, স্যার আমরা সাক্ষাৎ 19 বলার জন্য কি কোনো শব্দ পেতে পারি? অবশ্যই শব্দ আছে, নবদশ, যেমন আছে সপ্তদশ, অষ্টাদশ, ঠিক তেমনই নবদশ। এই নবদশ শব্দের দ্বারাও আমরা 19কে বোঝাতে পারি। না হলে আপনারা সাক্ষাৎ এটার প্রয়োগ করতে পারেন, একোনবিংশতিঃ, একোনবিংশতিঃ। পরিষ্কার? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোডশ, সপ্তদশ, অষ্টাদশ, একোনবিংশতিঃ অথবা নবদশ এবং বিংশতিঃ। এইভাবে আমরা ক্রমে ধীরে 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 অভ্যাস করতে পারি। ওকে, শুনতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, একবার উচ্চারণ করুন, 11 to 20 একবার উচ্চারণ করুন। স্যার বলবো? বলুন। एकादश, द्वादश, त्रयोदश, चतुर्दश, पंचदश, षोडश, सप्तदश, अष्टादश, एकोनविंशतिः, विंशतिः। আরেকবার বলুন। একাদশ বলবো না, আগের দিন আপনি কাছে ছিলেন কিনা জানি না, তো এই স বাংলায় আমরা বলছি একাদশ, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু এটা না, তো একাদশ, ওকে, দ্বাদশ, ত্রয়োদশ, তো এইভাবে আমাদেরকে অভ্যাস করতে হবে। হ্যাঁ স্যার, সরি স্যার, ভুল হয়ে গেছে ওটা। ওকে, নো প্রবলেম, যত ভুল হবে তত আমরা শিখবো, ভুল তো শেখারই একটা সোপান না, অসুবিধা নেই কোনো। তো এইভাবে আমরা অভ্যাস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তার সাথে আমি আপনাদেরকে দিনে সময় শিখিয়েছিলাম, সময় ছাড়ুন, যদি না শিখিয়ে থাকি তাহলে একবার জানুন। হ্যাঁ, ওকে, নো প্রবলেম।
তো সময়কে আমরা বোঝানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। তার আগে আপনারা একবার দেখে নেন যে एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट नव दश একাদশ দ্বাদশ এইটুকুনির মধ্যেই আমরা আমাদের সময় নির্বাচন করে নেব, অধিক এখনই করার প্রয়োজন নেই। ধরুন 1টা বাজে, তো আমরা কি বলবো? ওয়াদনম। এটা হচ্ছে কমন টার্ম, সব কিছুর সাথে এই টার্মটা আমাদের থাকবে। ওয়াদনম মানে ও ক্লক, আমরা বলি না 5 o'clock, 6 o'clock, 7 o'clock। তো ও ক্লক হচ্ছে ওয়াদনম, 7th of clock, তাই না? তো ওয়াদনম কটা বাজছে শুধু সেটাকে আমরা অ্যাড করব। এক ওয়াদনম, এক ওয়াদনম, দ্বিওয়াদনম, ত্রিওয়াদনম, চতুর্বাদনম। কিন্তু প্রশ্ন করতেই পারেন, স্যার আমরা যখন শিখেছিলাম সংখ্যা তখন হয়েছিল একম, তাহলে সময়ের ক্ষেত্রে তো একম বাদনম হওয়া উচিত ছিল, অথবা যখন 2 দ্বে, তাহলে দ্বে বাদনম হওয়া উচিত ছিল। 3-এর ক্ষেত্রে ত্রিণি, তাহলে ত্রিণি বাদনম হওয়া উচিত ছিল। 4-এর ক্ষেত্রে চত্বারি, তাহলে চত্বারি বাদনম হওয়া উচিত ছিল, কিন্তু এইটা হয় না। 1 থেকে 4 আমাদের একটু শর্টকাট করে নিতে হয়। কি বলবো আমরা? এক বাদনম। লেখার ধরন দেখুন, মাঝখানে কিন্তু কোনো রকমের স্পেস নেই। যদি আপনারা লেখার মাঝখানে স্পেস দিয়ে দেন তাহলে সেটা সংস্কৃত শব্দ হবে না। সংস্কৃত স্যার আপনার ভয়েসটা না ক্র্যাক করছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। স্যার স্ক্রিন চলে গেছে, ভয়েস শোনা যাচ্ছে না। সপ্তবাদনম, অষ্টবাদনম, নববাদনম, দশবাদনম। আজকের একাদশ সংখ্যাটাকে যদি আমরা নিই, একাদশ বাদনম, দ্বাদশ এই সংখ্যাটাকে যদি নিই, দ্বাদশ বাদনম। এই আপনার 1 থেকে 12, তার মধ্যে 1 থেকে 4 একটু মনে রাখতে হবে, তারপরের গুলো তো একদমই সোজা। তো একবাদনম, দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম, পঞ্চবাদনম, ষট্বাদনম, সপ্তবাদনম, অষ্টবাদনম, নববাদনম, দশবাদনম, একাদশবাদনম, দ্বাদশবাদনম। পরিষ্কার? কেউ একজন উচ্চারণ করুন। স্যার আমি করব। হুম, একবাদনম, দ্বিবাদনম, দ্বে না, কি লেখা আছে স্ক্রিনে? হস্তই আছে না, দ্বি। দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম, পঞ্চবাদনম, ষটবাদনম, সপ্তবাদনম, অষ্টবাদনম, নববাদনম, দশবাদনম, এগারোটা একাদশ, একাদশবাদনম, দ্বাদশবাদনম। স্যার দ্বাদশবাদনম। 1 থেকে 12। কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এবারে দেখুন 1টা 15, খুবই ইজি, খুব কঠিন একদমই না। একবাদনম
এটাকেই আমরা যেমনটা পড়েছি সেইভাবেই করব। দেখুন 15 মানে হচ্ছে 1/4 অফ 60, তাই না? 60 হচ্ছে 1/4। এই পাদ মানে হচ্ছে 1/4। 4 ভাগের 1 ভাগকে আমরা পাদ বলি। আমি যদি উদাহরণ দিই, যদি 100 হয়, 25 হচ্ছে তার একটা পাদ, 50 আরেকটা পাদ, 75 আরেকটা পাদ, 100 আরেকটা পাদ। তো 4টি পাদ মিলিয়ে একটি পূর্ণ সংখ্যা হয়। পরিষ্কার? তাই জন্য 1/4 1/4 তাকে আমরা পাদ বলে শনাক্ত করি। ক্লিয়ার? এখানেও ঘড়িতে যদি আমরা কাঁটা দেখি, মিনিটের কাঁটা, তাহলে 60 মিনিটে হচ্ছে পূর্ণ, তার 1/4 হচ্ছে 15 মিনিট। তো সেই সাপেক্ষে 15 মিনিটকে আমরা পাদ এই হিসাবে ব্যবহার করতে পারি। তো সেই পাদ কথাটাই লেখা আছে, পাদ মানে 1/4 1/4। তাহলে 1:15 একটা 15 বাজছে। সবসময় আমরা কি করব? মিনিটের হ্যান্ডকে আগে লিখব। আপনারা নোট করতে পারেন, সবসময় আমরা মিনিটের হ্যান্ডকে আগে লিখব, আওয়ারের হ্যান্ডকে পরে লিখব। এটাই নিয়ম, সবসময় মিনিটের হ্যান্ড আগে। কিন্তু বাংলা বা হিন্দির ক্ষেত্রে কিন্তু একদম আলাদা। 2:10 2:10, তাই না? কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে আমরা এরকম বলবো না। সংস্কৃতের ক্ষেত্রে আগে মিনিট আসবে, তারপরে আসবে ঘন্টা। তাহলে দেখুন একটা 15 জন্য আমরা পাদ এটা ইউজ করেছি। সা মানে হচ্ছে উইথ, সহিত, একটা বাজছে উইথ 15 মিনিটস। ইট ইজ 1 o'clock উইথ 15 মিনিটস। তো এই উইথ কথাটাকে বোঝানোর জন্য আমরা সা ব্যবহার করেছি। সা মানে সাহা, সাত। 1:15 15 মিনিট के साथ 1 बज रहा है। 15 মিনিটের সাথে একবার বাজছে, একটা বাজছে। তাই জন্যে সাপাদ মানে হচ্ছে উইথ 1/4, 1/4 সহিত সাপাদ, এই কথার অর্থ। পরিষ্কার? তো সাপাদ একবাদনম। 2:15 বাজছে, কি হবে? সেম, সাপাদ দ্বিবাদনম। 3:15 सपाद त्रिवादनम। 4:15 सपाद चतुर्वादनम, सपाद पंचवादनम, सपाद षट्वादनम, सपाद सप्तवादनम, सपाद अष्टवादनम, सपाद नववादनम, सपाद दशवादनम, सपाद एकादशवादनम, सपाद द्वादशवादनम। কঠিন লাগছে? খুব একটা কঠিন না। যদি আপনারা একটা দুটো পয়েন্ট লিখে নেন তাহলে খুব একটা কঠিন মনে হবে না। ওকে, তাহলে বলুন 10টা বাজছে, কি হবে? 10টা বাজছে, 10 o'clock, কি লিখবো আমরা? दशवादनम। দশবাদনম। আর সেখানে যদি 8টা 15 বাজছে, 8:15, কি লিখবো? सपाद अष्टवादनम। सपाद अष्टवादनम। পরিষ্কার? এই একটা একটা করে উদাহরণ লিখে রাখুন, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক 1:30। তো 30 কে আমরা কি বলবো? 60 এর হাফ, তাই না? 60 এর হাফ। তো সার্ধ এই কথাটার মধ্যে দুটি পদাংশ আছে। একটা হচ্ছে মিউট করবেন, কেউ আনমিউট আছেন, প্লিজ মিউট করবেন। তো দেখুন সার্ধ এই কথাটার মধ্যে দুটো সিলেবেল আছে, পদাংশ আছে। একটা সা, যে সাকে আমরা আগে পড়ে এসেছি, সাপাদ সা। আর একটা হচ্ছে আর্ধ, সা আর্ধ, অর্ধ। আমরা বাংলায় বলি না হাফ, অর্ধ। তো সা প্লাস অর্ধ একসাথে হয়ে যায় সার্ধ। সার্ধ মানে উইথ হাফ।
অর্ধেকের সহিত একটা বাজছে। তো 30 মিনিটের হাফ কত? 60 মিনিটের হাফ 30 মিনিট। তো 30 মিনিটকে বোঝানোর জন্য আমরা প্রয়োগ করব সার্ধ। তো ইট ইজ 1 o'clock with 30 minutes। এই মতো বোঝাতে গেলে আমরা সার্ধ উইথ হাফ, অর্ধের সহিত একটি বাজছে। তাহলে সার্ধ একবাদনম। খেয়াল রাখবেন, যখন 1 o'clock পড়েছিলাম তখন একবাদনম, 1:15 সপাদ একবাদনম। এখন পড়ছি 1:30 সার্ধ একবাদনম। বাদ বাকিগুলো ঠিক এরকমই হয়ে যাবে। सार्ध द्विवादनम, सार्ध त्रिवादनम, सार्ध चतुर्वादनम, सार्ध पंचवादनम, सार्ध षट्वादनम, सार्ध सप्तवादनम, सार्ध अष्टवादनम, सार्ध नववादनम, सार्ध दशवादनम, सार्ध एकादशवादनम, सार्ध द्वादशवादनम। আর একটা টাইপ পড়বো আজকে ফাইনালি, সেটা হচ্ছে 145। খুব ইন্টারেস্টিং, বুঝবেন। তো 145 আমি যদি এরকম না বলে আমরা যদি বলি 1:45, এটাও তো বলতে পারি, তাই না? 1:45 বাজ রা হ্যায়, 1:45 বাজছে। তো 1:45 আমি 145, 45 কে কি বলে আমি তো এখন জানি না। তো কাজেই 45 নিয়ে আমি এগোবো না, তাহলে আমি 1:45 এইভাবে এগোতে পারি। একটা জিনিস খেয়াল করুন তো, 1:45 মানে কি? দুটো থেকে কত মিনিট কম? 15 মিনিট কম। 15 মিনিট মানে পাদ কম। খেয়াল করে দেখুন, আমরা একটু আগে সংখ্যা পড়েছিলাম না, 19, 19, एकोनविंशतिः। उन মানে কম, কত কম? एकोन এক কম, কত থেকে? 20 থেকে। তার মানে 20 থেকে এক কম, 19 পেয়েছিলাম। ঠিক তেমনি এখানেও আমরা সেই একই নিয়ম প্রয়োগ করব। দুটো বাজতে এক পাদ কম, 15 মিনিট কম মানে একটি পাদ। তো দুটো বাজতে এক পাদ কম, তো পাদ প্লাস উন একসাথে যোগ করলে হয় পাদোনা। দেখুন সেই পাদোনা কথায় লেখা আছে। ওই একোনা মনে করতে পারছেন? একোনা বিংশতি, একোনা উন। এখানে পাদের সাথে উনো আছে তাই জন্য পাদোনা, ওখানে একের সাথে উনো ছিল তাই একোনা, এখানে পাদের সাথে উনো আছে তাই পাদোনা, মানে এক পাদ কম। কটা বাজতে? দুটো বাজতে। তখন 1:45 মানে একটা বাজতে কিন্তু এক পাদ কম না, দুটো বাজতে এক পাদ কম। তখন দুটোর সাপেক্ষে আমাকে বলতে হবে। তাহলে পাদোনা দ্বিবাদনম, পাদোনা এক পাদ কম। কটা বাজতে? দ্বিবাদনম, দুটো বাজতে। তো পাদোনা দ্বিবাদনম। ক্লিয়ার? 245 3:45 পাদোনা ত্রিবাদনম। 345 মানে 3:45 পাদোনা চতুর্বাদনম। তেমনি পাদোনা পঞ্চবাদনম, পাদোনা ষটবাদনম, পাদোনা সপ্তবাদনম, পাদোনা অষ্টবাদনম, পাদোনা নববাদনম, পাদোনা দশবাদনম, পাদোনা একাদশবাদনম, পাদোনা দ্বাদশবাদনম। আর 12:45 কে কি বলবো? 1:45। তাহলে পাদোনা একবাদনম। ক্লিয়ার? এই চারটে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার রাখতে হবে। একবাদনম 1:15, सपाद एकवादनम 1:30, सार्ध एकवादनम 1:45, पादोना द्विवादनम। বলুন এতদূর পর্যন্ত কারোর যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলুন। স্যার এই 1:15টা আরেকবার বলুন। 1:15 মানে হচ্ছে পাদ। পাদ মানে হচ্ছে 1/4 ভাগ। তো একটি ঘড়িতে 60 মিনিট, 60 মিনিটকে যদি 4 ভাগ হয় তার 1 ভাগ 15 মিনিট হবে। তো কোনো কোয়ার্টারকে আমরা বলে থাকি পাদ। 60 ভাগের 1/4 15। তো 1/4কে আমরা বলে থাকি পাদ। তো সেই অনুযায়ী পাদ। তো একটা বাজছে 15 মিনিটের সাথে, এটাকে আমরা আরেকটু ঘুরিয়ে বলতে পারি, একটা বাজছে একটি পাদের সাথে। তো সাথে মানে হচ্ছে সাহা, তার জন্য আমরা আনছি সা। সা মানে উইথ। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। তো সাপাদ একটি পাদের সাথে।
একবাদনম একটি বাজছে। 145 একটি পাত কম, দুটো বাজতে, তখন পাদোনা দ্বিবাদনম। কনসেপ্ট স্যার ক্লিয়ার? বলুন। হুম। স্যার একটা আমি দেখছি যে সপাদ এক বাদনম বা হুম সপাদ ষট বাদনম, এই লেখাগুলোর হুম মধ্যে একটা ছোট্ট হাইপেন আছে, কিন্তু সবগুলোর মধ্যে সপাদ দ্বিবাদনম, এইটা কি আমাদের মানে মেনটেন করতে হবে? মেনটেন করতেই হবে, না হলে ভুল হয়ে যাবে। কেন আমি হাইফেন দিয়েছি? হ্যাঁ, কারণ এখানে সন্ধি হবে, এখানে সন্ধি হবে। কি হবে? তাপাদ, দ আছে, পরে দেখুন হ্যাঁ, স্বরবর্ণ আছে এ, তো ওই হ্যাঁ, দয়ের পাশে যে অকার আছে আর তার পাশে যে ইকার আছে, ওই দুটো মিশে গিয়ে একটা ঐকার হয়ে যাবে। তাহলে সাপাদই দয়ে ঐকার হয়ে যাবে, সাপাদৈক বাদনম। তো প্রথমেই আপনারা একটু ঘাবড়ে যাবেন, সাপাদৈক কি আচ্ছা, করে হয়ে গেল। তাই জন্য আমি ওখানে একটা হাইফেন দিয়ে দিয়েছি। যখন দু তিনটে আচ্ছা ক্লাস স্যার, হয়ে যাবে তখন আপনারা এই পয়েন্টটা ধরতে পারবেন। এখন যেমন আচ্ছা, আছে, আর যেমন আছে আপনারা তেমনই অভ্যাস করবেন। তেমনি ষটবাদনম ট, টকারের হুম, পরে আছে ব। তো এখানেও সন্ধ্যের নিয়ম অনুযায়ী যদি ট থাকে তার জায়গায় হয়ে যাবে ড, ট ঠ ড, থার্ড ওয়ান। তো ষডবাদনম, এইরকম সন্ধির দ্বারা ডকার চলে আসতো। তখন আপনাদের মনে সংশয় জাগতো, স্যার আমরা ট পড়ে এসেছি, ষট, এখানে ডকার কেন হলো? তো এই সংশয় যাতে আপনাদের না আসে তাই জন্য আমি ওখানে আলাদা করে দিয়েছি। এই মেনটেনটা করবেন, পরবর্তীকালে যখন শিখে যাবেন তখন আপনারা সন্ধির মাধ্যমে করবেন। ওকে। আরো একটি ক্ষেত্র আছে, দেখুন সাপাদ অষ্ট, এখানেও সেম, বকারের পরে অকার আছে, পাশে আবার অকার আছে, এই দুটোর মধ্যে সন্ধির প্রবণতা থাকবে, হয়ে গিয়ে আকার হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে সাপাদা, দয়াকার হয়ে যাবে, সাপাদাষ্টবাদনম। বুঝতে পারবেন না, ঘাবড়ে যাবেন, তাই জন্য আমি একদম আলাদা করে দিয়েছি। এমন ফর্ম লিখেছি যেই ফর্ম আপনারা দেখলেই চিনতে পারবেন। তো সেই রকম ভাবে আমি সাজিয়েছি। ওকে। ওকে স্যার। হোম টাস্ক লিখুন, এক্ষুনি করবেন। উম, লিখুন, সবাই লিখুন, সবাই লিখুন, হোম টাস্ক লিখুন। হোম টাস্ক না, এক্ষুনি ক্লাস টেস্ট, এক্ষুনি করবেন। লিখুন 315, 315, 730, 1245, 1015, 12 কত বললেন স্যার? 45, 45। 1245, স্যার একদম 1015। প্রথমে একটা যেটা বললে 7 কত বললে? আমি তো খেয়াল নেই কথা বলেছি, কেউ একজন হেল্প করুন, কেউ একজন বলুন। 315, 3:15। 315, 3:15, তারপরে একবার বলে দিন ম্যাডাম কি বলেছি। 3:15, 7:30, 12:45। তারপরে 10:15, 10:15, তারপরে 4:45, 4:45। এই 5টি করে ফেলুন। আপনাদেরকে আমি মোটামুটি 2-3 মিনিট সময় দিলাম। হয়ে গেলে বলবেন স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। ওকে, বাকিদের হোক, তারপরে আমরা শুনছি।
স্যার 45টা পারিনি, 1245টা পারিনি। কেন পারবেন না? 1245 কে আমরা মনে যদি পৌনে আকারে প্রকাশ করি কি হবে? ওটা মনে করতে পারছি না ওই ওয়ার্ডটা। ঘড়ি দেখুন, 12:45 বাজে। আপনি কি বলবেন কটা বাজছে? পৌনে 12টা, পৌনে একটা, হ্যাঁ? পৌনে একটা, ব্যাস লিখে পৌনে ব্যাস একটা। লিখে ফেলুন। এবারে তো জেনে গেলেন, লিখে ফেলুন। ওইটা ওয়ার্ডটা মনে পড়ছে না তো স্যার। পা দো না। তাই জন্যে যখনই কোনো কিছু নতুন হবে না, একটা দুটো পয়েন্ট শর্ট নোট লিখে রাখবেন। সকলে করতে পেরেছেন? सर 1 मिनट और ওকে ওকে। স্যার 45 কে কি বলে ওটা মনে আছে না। 45 কে তো আমরা এখনো শিখিনি। না আমরা স্যার শিখেছি ওই যে সেটা হচ্ছে 45। পৌনে 11। তো 11টা বাজতে একটি পাদ কম। একটি পাদ কম মানে পাদ প্লাস উনো, পা দো না, মানে একটি পাদ কম। কটা বাজতে? 11টা বাজতে। ও ঠিক আছে স্যার। কেউ রেজাল্ট করেন বলুন। বেশ, একটা একটা করে শুরু করি। বলুন প্রথমেরটা কি ছিল? 3টে 15 সপাদ কি করেছেন? ত্রিবাদন। সকলে করেছেন। সাপাদ হ্যাঁ ত্রিবাদনম। স্যার। বানান ভুলের হ্যাঁ কিন্তু জায়গা নেই, বানান ভুল করলে হবে না, একসাথে লিখতে হবে। হ্যাঁ। সাপাদ ত্রিবাদনম, একসাথে লিখতে হবে। তারপরে কি ছিল? 7টা 30 7:30 কি লিখেছেন? স্বার্থ হ্যাঁ? সপ্তপাদনম। স্বার্থ সপ্তপাদনম। হ্যাঁ, সবাই লিখেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা লিখেছি। হ্যাঁ স্যার। সার্ধ 12:45 12:45 কি লিখেছেন? পাদন একবাদনম। পৌনে এক, একটা বাজতে এক পাদ কম। পাদোনা একবাদনম। ও স্যার স্যার তারপরে এটা আমার ভুল হয়ে গেছে। ঠিক করে নিন। তারপরে 10টা 15 সপাদ একাদশ বাদনম। 10টা 15 সপাদ একাদশ বাদনম। সপাদ দশ বাদনম। সরি স্যার, সপাদ 10 বাদনম। বাদনম। খেয়াল রাখবেন, যখন উইথ ওয়ান পাদ আর যখন Sorry, sir, একটি পাদ কম, এই দুটোর মধ্যে কিন্তু আছে পার্থক্য আছে, খেয়াল রাখবেন। স্যার। তো আশা করি প্রত্যেকেই এরকম করেছেন, তাই না? 8:45 পাদন পঞ্চবাদনম। পাদোনা পঞ্চবাদনা। ওকে, তো সবাই আশা করি করেছেন এইভাবে। যাদের ভুল গেল ঠিক করে নেবেন। তো স্যার আমার তাহলে একটা ভুল হয়েছিল। ঠিক করে নেন, অসুবিধা নেই। গত ক্লাসে আমরা এটাও দেখেছিলাম যে নিজেদের পরিচয় আমরা কিভাবে বলবো, তাই না? প্রথমে নিজের পরিচয়, মম নাম চন্দনঃ। আমি যদি কোনো পুংলিঙ্গকে জিজ্ঞেস করি তখন কি বলবো? আপনার, ভবতঃ নাম কিম। আর আমি যদি কখনো স্ত্রীলিঙ্গকে জিজ্ঞেস করি তখন কি বলবো? ভবত্যাহ নাম কিম। তো এই দুটো জিনিস মনে রাখবেন যে নিজের ক্ষেত্রে হলে মম নাম, সে পুংলিঙ্গই হোক বা স্ত্রীলিঙ্গই হোক, মম নাম। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হলে ভবতঃ নাম, আপনার নাম। মেয়েদের ক্ষেত্রে হলে ভবত্যাহ নাম, আপনার নাম কি। অভ্যাস করবেন নিজেদের মধ্যে। ওকে, তো ভবতঃ নাম, ভবত্যাহ নাম, মম নাম। ওকে, এগুলো আমরা পড়েছিলাম, খেয়াল করে দেখুন দূরে আছে। সহ গণেশঃ, সহ বিবেকানন্দঃ, সহ আজাদঃ, দূরে আছে, পড়েছিলাম।
সাহা বিসমিল্লাহ খানাহা, একবার জাস্ট অভ্যাসের জন্য, যে কাছে আছে, তাহলে এষাহ কৃষ্ণাহ, এষাহ কালামহ, এষাহ ভগত সিংহ, সহ গণেশাহ, ঈশাহ কৃষ্ণ, মিক্সড, একটি দূরে একটি কাছে। সহ বিবেকানন্দহ, এষাহ কালামহ। আশা করি এগুলো আপনারা ধরতে পাচ্ছেন, আমরা যেহেতু গত দিনে অনেক অনেক অভ্যাস করেছিলাম এতে। তো আমি জাস্ট সাথে আপনাদের অভ্যাসটা আরো দৃঢ় হয়ে যায়, অভ্যাসের যাতে স্মরণ ঘটে, তো তাই জন্য আমি আরেকবার দেখাচ্ছি। ওকে, দেখতে থাকুন। স্ত্রীলিঙ্গ হলে সা, দূরের ক্ষেত্রে সা কল্পনা, কাছের ক্ষেত্রে হলে কি হবে এষা শারদা, এষা গায়িকা, এষা শকুন্তলা দেবী, ইকারান্ত দেবী। নেক্সট অভ্যাস সা দুর্গা, এষা নির্মলা, সা ভগিনী নিবেদিতা, এষা মেরি। স্যার এখানে তো মেরি ইকার আছে, তো স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে না, তো স্ত্রীলিঙ্গ আমরা ধরবো। প্লিজ মিউট করবেন, কেউ কারো যদি প্রশ্ন থাকে তখনই আনমিউট করে প্রশ্ন করবেন, কারণ এটা তো রেকর্ডিং হচ্ছে, যখন ইউটিউবে যাবে তখন একটা ক্যাওস হয়ে যাবে। ওকে, তো মিউট রাখবেন, আর প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আনমিউট করে করবেন। বেশ, একবার দেখে নিন, এগুলো আমরা অভ্যাস করেছিলাম। তদ্বাহনম, এতদ্ গৃহম, এতদ্ পুস্তকম, এতদ্ ব্যঞ্জনম, তৎ উপনেত্রম, এতৎ পুস্তকম, কাছে দূরে তদ্বাহনম, এতৎ দ্বারম, তৎ পুষ্পম, এতৎ দূরদর্শনম টিভি, তৎ ফলম, এতৎ পর্ণম। তো সহ এষः স্ত্রীলিঙ্গে সা এষা, তৎ এতৎ। ওকে, সহ এগুলো আমরা পড়েছিলাম, সহ এষः, সা এষা, তৎ এতৎ। একটি জিনিস খুব ইম্পর্টেন্ট, যখন এটা আমরা পড়ছি, দেখুন দুটো শব্দ পাচ্ছেন, নোট করবেন। একটি শব্দ হচ্ছে আহম, একটি শব্দ হচ্ছে ভবান, নোট করবেন। দুটি শব্দ, আহম, আহম মানে হচ্ছে আমি, আহম মানে কি আমি। ভবান মানে কি আপনি, ফর পুংলিঙ্গম, আপনি, আমি, আপনি, আমি, আপনি, আমি, আপনি। আচ্ছা, ভবান শব্দ আমি বলছি পুংলিঙ্গ, ইটস ওকে। অহম কোন লিঙ্গ, পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? এই অহমের কোনো লিঙ্গ হয় না। অহম মানে আমি, আমি একজন পুরুষ, যখন আমি বলছি আহম, তখন আহম পুংলিঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখুন আপনাদের মধ্যে কোনো একজন ম্যাডাম বলছেন অহম, তিনি তো মহিলা, তখন তার ক্ষেত্রে অহম স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই জন্যে ভবান যেমন নির্দিষ্ট ফিক্সড ইন পুংলিঙ্গম, পুংলিঙ্গের জন্যই ফিক্সড, আহম কিন্তু ফিক্সড না, পুংলিঙ্গতেও হতে পারে, স্ত্রীলিঙ্গতেও হতে পারে, আমি সব লিঙ্গতেই হতে পারে, তাই না? কিছু উদাহরণ আছে, দেখুন। अहम वैद्यः, पुंलिंग, अहम वैद्यः, আমি বৈদ্য। ভবান বৈদ্যः, আপনি বৈদ্য। দুটো করে বাক্য আমরা কিন্তু বার করতেই পারি এখান থেকে। अहम वैद्यः, আমি বৈদ্য। ভবান বৈদ্যः, আপনি বৈদ্য। পুংলিঙ্গ বলেছি যেহেতু, তাই জন্য দেখুন এন্ডিং উইথ বিসর্গ আহা, বৈদ্যः। ঠিক তেমনি কি হবে বলুন? अहम अध्यापकः, भवान् अध्यापकः। अहम न्यायरक्षकः, भवान् न्यायरक्षकः। अहम छात्रः, भवान् छात्रः, আমি ছাত্র, আপনি ছাত্র। अहम आरक्षकः, भवान् आरक्षकः, আমি পুলিশ, আপনি পুলিশ। अहम गायकः, भवान् गायकः। अहम अभियांत्रिकः, इंजीनियर, भवान् अभियांत्रिकः। अहम नर्तकः, भवान् नर्तकः। अहम कृषकः, भवान् कृषकः। अहम कर्मकारः, কর্মচারী, ভবান কর্মকারः। তাহলে শব্দগুলোর দিকে যদি আপনারা খেয়াল করেন, বলতে পারবেন এর মধ্যে কমন জিনিস কি আছে, কমন ফ্যাক্টর কি আছে প্রত্যেকটা শব্দের মধ্যে।
পুংলিঙ্গ প্রত্যেকটা শব্দ থেকেই পুং। শেষ হচ্ছে বিসর্গ দিয়ে। হ্যাঁ, তো পুংলিঙ্গ, তো প্রত্যেকটি শব্দ পুংলিঙ্গের। তো আহম ভবান, আহম মানে আপনি, এই আহম মানে আমি, ভবান মানে আপনি। তাহলে এখানে আমরা বলতে পারি अहम सैनिकः भवान् सैनिकः, अहम नाविकः भवान् नाविकः, अहम लोहकारः भवान् लोहकारः। তারপর বলুন কি হবে, গোপালকটাকে বলুন, পুংলিঙ্গে যারা আছেন তারা বলুন, তাহলে সুবিধা হবে। अहं गोपालकः। अहं হ্যাঁ, আর गोपालकः। ভবান, भवान् ভবান गोपालकः। গোপালকः। তারপর अहम नापिता भवान् नापितः। अहम नापितः भवान् नापितः। ঠিক তেমনি अहम क्रीडकः भवान् क्रीडकः, अहम नायकः भवान् नायकः। এইভাবে আমরা কত কত প্রফেশন পেলাম। দেখুন, বৈদ্যः, অধ্যাপকः, ন্যায়রক্ষকः, ছাত্রः। আপনাদেরকে আমি বলেছিলাম একটা টেবিল বানাতে, পুংলিঙ্গের আকারান্ত, স্ত্রীলিঙ্গের দুটো আকারান্ত ইকারান্ত। তো আকারান্তের টেবিলে আপনারা এইগুলো সাজাতে পারেন, বৈদ্যः, আরক্ষকः, ন্যায়রক্ষকः, ছাত্রः। আপনারা এইগুলো কিন্তু ওখানে লিখতে পারেন, সব পুংলিঙ্গের এইগুলো জিনিসপত্রগুলো আছে। ঠিক তেমনি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে আহম মানে আমি, কোনো মহিলা যদি বলে আমি, তো আমিই হবে। ভবতী মানে আমি, ভবতী কোন শব্দের মতো, নদী শব্দের মতো, ভবতী। যা যা প্রফেশন পাবো এখান থেকে, দেখুন সবকিছু স্ত্রীলিঙ্গের প্রকাশক। অধ্যাপিকা, আহম অধ্যাপিকা, আমি অধ্যাপিকা। ভবতী অধ্যাপিকা, আপনি অধ্যাপিকা। কি হবে এটা বলুন, মহিলারা বলবেন, স্ত্রীলিঙ্গীরা বলবেন, अहम কি হবে? वैद्य अहम वैद्य भवती वैद्य। বৈদ্যা বললে হবে না, বৈদ্যা, আকার দীর্ঘ, বৈদ্যা, দীর্ঘের উচ্চারণ বৈদ্যা। করাতে হবে, বৈদ্যা। নেক্সট কি হবে? আরক্ষিকা, अहम आरक्षिका। হুম, अहम आरक्षिका भवती आरक्षिका। হুম। তারপরে अहम पाचिका भवती पाचिका। পাচিকা, হুম, শেফ। স্যার, তারপরে স্যার এখানে আপনিটা স্ত্রীলিঙ্গে কি ভবতী হবে? ওটা স্ত্রীলিঙ্গে কি হবে আপনি? ভবতী। ভবতী লেখা আছে দেখো, আহম মানে আমি, ভবতী মানে আপনি। ঠিক পুংলিঙ্গের আছে ক্ষেত্রে হচ্ছিল ভবান, পুংলিঙ্গের ক্ষেত্রে হচ্ছিল ভবান মানে আপনি, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে ভবতী মানে হচ্ছে আপনি। বাংলাতে আমাদের এই ভেদ নেই, আপনি আমরা মহিলাদেরকেও বলতে পারি, পুরুষদেরকেও বলতে পারি। আপনি যাচ্ছেন, এই আপনিটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, কোনো ফিক্সড নেই। কিন্তু হিন্দিতে কিন্তু ক্রিয়াপদ দেখে আবার চিনতে হয়। আব যা রহে হো, আব যা রহি হো, তো সেখানে আমরা আবার ক্রিয়াপদ দেখে চিনতে পারি। আপের কিন্তু পরিবর্তন হবে না, আপনি আপ, কিন্তু ক্রিয়াপদ দেখে তার সে পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ তার পরিবর্তন হয়। সংস্কৃতের ক্ষেত্রে সাক্ষাৎ পুংলিঙ্গের জন্য ভবান, স্ত্রীলিঙ্গের জন্য ভবতী বলা আছে। ওকে, সাক্ষাৎ বলা আছে। ওকে, অনেক আছে, পাচিকা, তারপরে আছে ন্যায়রক্ষিকা, তারপরে আছে গায়িকা, অভিযান্ত্রিকা, নর্তকী, ছাত্রা, তারপরে আছে কর্মকরী। তো আহম ভবতী, এইভাবে আহম ভবতী। ওকে, আহম ভবতী।
এতদূর পর্যন্ত পরিষ্কার? अहम भवान फॉर पुंगलिंगम, अहम भवती फॉर स्त्रीलिंगम। क्लियर? বলুন তো, Yes, sir. आसन्दः কোন লিঙ্গ? পুংলিঙ্গ। ক্লেবলিঙ্গ। पुल्लिंग তার ক্লেবলিঙ্গ পুল্লিঙ্গ। না, পুংলিঙ্গম। কোন লিঙ্গ? पुलिंग। चषकः মানে গ্লাস। ওকে, चषकः মানে গ্লাস, পুংলিঙ্গম। दन्तकूर्चः पुंलिङ्गं, दन्तफेनः पुंलिङ्गं, स्यूतः पुंलिङ्गं, स्थालिका स्त्रीलिङ्गम्, उत्पीठिका स्त्रीलिङ्गं, छुरिका स्त्रीलिङ्गं, व्यजनं पुल्लिङ्गो, नपुंसकलिंग। नपुंसकलिङ्गं, माला लिंग बोलून, माला। স্ত্রীলিঙ্গ। স্ত্রী। गायकः, পুংলিঙ্গ। পুলিঙ্গ। वृक्षः, পুংলিঙ্গ। পুলিঙ্গ। पुंलिङ्ग, चमसः, পুংলিঙ্গ। পুলিঙ্গ। पुंलिङ्ग, कण्डोलः। পুংলিঙ্গ। পুলিঙ্গ। দেখো, কেবলমাত্র পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নির্বাচন করাটা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ বস্তুর সঙ্গে পরিচিতি হওয়া, যে কোন বস্তু কি নাম, এই নামগুলো আমাদের কাজে লাগবে। যদি আপনারা টেবিল তৈরি করছেন অথবা কেউ যদি করে থাকেন, তাহলে দেখুন পুংলিঙ্গের কত কত আছে, যোগ করুন না, কোনো অসুবিধা নেই। আমাদের কি কাজ? পুংলিঙ্গ শব্দকে বাড়ানো, যেখান থেকে যা পুংলিঙ্গ পাবো অ্যাড করবো। যদি অর্থ না বুঝতে পারি, ব্র্যাকেটে নিজের ভাষায় অর্থ লিখে রাখবো, এর অর্থ এই। তেমনই অনেক এখানে উদাহরণ আছে, এগুলো আপনার স্ত্রীলিঙ্গের উদাহরণ একবার দেখে নিন, ঝপঝপ করে একবার দেখে নিন। द्विचक्रिका, कपाटिका, सिक्थवर्तिका, अग्निपेटिका, वाटिका, लेखनी, अंकनी, घटी, कूपी, दर्वी, लोकयानम, छत्रम, कंकणम, पुष्पम, फेनकम। পরিষ্কার? স্যার লাস্টের কয়েকটা এই যে লোকয়ানম এইগুলো তো ক্লিবলিঙ্গ বা নপুংসকলিঙ্গ, তাই তো? ক্লেবলিঙ্গ বলবো না আমরা, আমরা নপুংসকলিঙ্গই বলবো, নপুংসকলিঙ্গ। তাহলে এই যে যেটা এই যে ইয়ানম এরকম এন্ডিং, এগুলো তো সব নপুংসকের মতো বলবো। হ্যাঁ, যেগুলো এন্ডিং মকার দিয়ে, মকার যদিও বা এন্ডিং নয়, কিন্তু বোঝার সুবিধার্থে যেগুলো মকার দিয়ে শেষ হচ্ছে, সবকিছুই নপুংসকলিঙ্গ। এ টু জেড যা আছে সব নপুংসকলিঙ্গ। এখানে নপুংসকলিঙ্গের কটা আছে দেখুন, 3টে আছে। লোকয়ানম, ছত্র, 5টা, লাস্ট রুটে যা যা আছে সবগুলোই না। হ্যাঁ, লোকয়ানম, ছত্রম, কঙ্কণম, পুষ্পম, ফেনকম সব নপুংসকলিঙ্গের শব্দ। তো আপনারা একটা কাজ করবেন, যখন যা পড়া হচ্ছে না, একটা হেডিং দিয়ে রাখবেন যে কোন টপিকের পড়া হচ্ছে। তো ধরুন আমরা আজকে প্রথমে কি পড়লাম, রিভিশন, অভ্যাস করলাম। তারপরে কি পড়লাম, সংখ্যা 11 থেকে 20, জাস্ট ছোট 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 পয়েন্ট আজকে আমরা কি কি শিখলাম। তারপরে ঘড়ি, ঘড়ি 4টে স্টেপ, একবাদনম, সপাদ একবাদনম, সার্ধ একবাদনম, পাদোন দ্বিবাদনম। তারপরে কি, अहम भवान, अहम भवती। তো ছোট 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 যদি আপনারা পয়েন্ট করেন, তাহলে আপনারা ক্লাসের শেষে বুঝতে পারবেন যে আজকে আমি 2 ঘন্টায় এই এই জিনিসগুলোকে পড়েছি, শিখেছি। নিজেকে নিজের মূল্যায়ন করতে পারবেন। নতুন একটি টপিক শুরু হচ্ছে। দেখুন, কোনো শব্দ, বালিকা মানে জাস্ট বালিকা, তো সেই শব্দের সাথে যদি আমরা একটি ওয়া যোগ করে দিই, তাহলে এটা হয়ে যায় আপনার ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক, চিহ্নটাও চলে আসে। তো বালিকা বা প্রশ্নসূচক হয়ে যাবে, মানে আমাদের টোনও প্রশ্নসূচক হয়ে যাবে। বালিকা, সিম্পল বালিকা। কিন্তু যখনই প্রশ্ন হবে তখনই বালিকা বা, এ কি বালিকা? তাহলে উত্তর কি হয়? হ্যাঁ, আর না হয় না। আইদার হ্যাঁ অর না, যে কোনো একটা হবে। তাহলে যদি না হয়, এ তো বালিকা না, দেখুন এটা একটা ছেলের ছবি, যে টুপি পরে আছে, একটা ছেলের ছবি, তাহলে না, না বালিকা না, বালিকা না, তাহলে বালকः, এই বালক। তাহলে কি হেডিং দেন? বা, কমা দিয়ে লিখুন
না, উত্তর যদি না হয় তাহলে না। তারপর দেখুন শিক্ষকः वा, বলুন কি হবে? শিক্ষকः वा, शिक्षकः न শিক্ষকः न, তাহলে কে? वैद्य वैद्यः with विसर्ग, वैद्यः अथवा चिकित्सकः, चिकित्सकः चिकित्सकः न, शिक्षकः न, वैद्यः। नेक्स्ट पाचकः वा, एक ही पाचक। आम, आम মানে হচ্ছে হ্যাঁ, তো কি নোট করবেন? ওয়া না আম, পা মানে প্রশ্ন, না মানে না, আম মানে হ্যাঁ। তো আম পাচকः হ্যাঁ পাচক, তো আম মানে হচ্ছে হ্যাঁ, সংস্কৃতে আম মানে হচ্ছে হ্যাঁ, মনে রাখবেন। আম পাচকः। বলুন दूरवाणी वा, दूरवाणी মানে মোবাইল, दूरवाणी वा, आम तो दूरवाणी दूरवाणी আম दूरवाणी, হ্যাঁ दूरवाणी তো অবশ্যই। তাহলে কি শিখলাম? আম বা না, আম বা না, আম বা না। পরিষ্কার? আর একটি ছোট পয়েন্ট এখান থেকে শিখব। বৃক্ষः আমরা গত ক্লাসে পড়েছিলাম বৃক্ষः, প্রথম যেই ক্রিয়াপদের উপস্থাপনা, আচ্ছা এটা আমি বাদ দিচ্ছি, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমরা এইগুলো করেছিলাম আগের দিন ক্লাসে, আজকে নতুন থেকে শুরু করবো। দেখুন নেক্সট পয়েন্ট লিখুন, কাহা কা কিম। নেক্সট পয়েন্ট লিখুন কাহা, কমা দিয়ে কা, কয় আকারে কা, কমা দিয়ে কিম, কয় হস্যি ময় হলন্ত, কিম, কাহা কা কিম। প্রশ্ন কিভাবে আসবে দেখুন, এষः কাহা, ইনি কে, অথবা এ কে, কাহা মানে কে, ফর পুংলিঙ্গম। পুংলিঙ্গকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে কি হবে? কাহা। এষः মানে এ, কাছের অর্থে আমরা পড়েছি। কাহা কে, এ কে। এষः স্বর্ণকারः, এ স্বর্ণকার, এষः স্বর্ণকারः। তারপরের উদাহরণ দেখুন, সः কাহা, সে কে, তো সः লৌহকারः। একটা দুটো উদাহরণ দেখলেই আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট কি পড়ছি আমরা? কাহা, তাই না? তো কাহাটাকে কিভাবে পাচ্ছি? এইভাবে, এষः কাহা, এষः মালাকারः, এ মালা তৈরি করে। সः কাহা, সः কুম্ভকারः, সে কুম্ভ তৈরি করে, ঘর তৈরি করে। তো কাহা মানে হচ্ছে কে, তার মানে এষः কাহা, এ কে, সः কাহা, সে কে, এষः সः কাহা। তিনটি জিনিস পাচ্ছি, লিখুন এষः সः কাহা, ডাক্তার লিখে দিন পুংলিঙ্গম। এষः কাছের অর্থে, সः দূরের অর্থে, কাহা প্রশ্ন অর্থে। এষः সः কাহা। হচ্ছে এষः সः কাহা। ঠিক তেমনি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হয়? কা, এষা কা, এষা ভৃত্যা, কাজের লোক। সা কা, সা শিক্ষিকা, তাহলে প্রশ্ন কি দিয়ে করছি? কা দিয়ে। এষা কা, এ কে, সা কা, সে কে। পয়েন্ট লিখুন, এষা সা কা, এষা কমা সা কমা কা। এষা মানে স্ত্রীলিঙ্গের কাছের অর্থে, তা স্ত্রীলিঙ্গের দূরের অর্থে, আর কা স্ত্রীলিঙ্গে প্রশ্ন অর্থে।
তেমনি আপনারা যদি ইকারান্ত শব্দ দেখেন, এষা কা, এষা গৃহিণী, ইকারান্ত। सा का, सा सन्यासिनी, से सन्यासिनी। एषा का, एषा पुत्री, सा का, सा जननी। ওকে। আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কি হবে? কিম। উদাহরণস্বরূপ দেখুন, এতৎ কিম, এটা কি? তো এতৎ ভবনম, এটা ভবন। তৎ কিম, ওটা কি? তৎ মন্দিরম। তো 3 নম্বর পয়েন্ট লিখুন, এতৎ কমা তৎ কমা কিম, এতৎ তৎ কিম, এতৎ কিম, এটা কি? তৎ কিম, সেটা কি বা ওটা কি। ক্লিয়ার? তাহলে পুংলিঙ্গের জন্য আমরা 3টে শব্দকে কি পেলাম একবার জানান। কাছের অর্থে, দূরের অর্থে, প্রশ্ন অর্থে। एषः सः कः স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে एषा सा का নপুংসকের ক্ষেত্রে एतत् तत् किम् এতৎ তৎ কিম। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। তো ছোট 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 অনেক পয়েন্ট আমরা পেলাম। এই পয়েন্টগুলো যখন আমরা সামনে যাব না, তখন আমাদের কাছে আসবে এই পয়েন্টগুলো। পরিষ্কার? বোঝা গেল? সংস্কৃতে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটি হচ্ছে লিঙ্গ, যার অধ্যয়ন আমরা করছি, পুংলিঙ্গম, স্ত্রীলিঙ্গম, নপুংসকলিঙ্গম। আর একটি সেগমেন্ট হচ্ছে বচনম। সংস্কৃতে বচনম খুব 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 গুরুত্বপূর্ণ। বাংলা বা হিন্দি বা অন্যান্য কোনো ভাষাতে আমরা যেই বচন পাবো, সংস্কৃতে তার থেকে বচন 1 গুণ বেশি। বচন কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট সংস্কৃতে। বাংলায় বললে বচন 2 প্রকার, এক বচন, বহু বচন, সিঙ্গুলার, প্লুরাল। ইংলিশে বললেও সিঙ্গুলার, প্লুরাল। হিন্দিতে বললেও হয়তো সিঙ্গুলার, প্লুরাল। সংস্কৃতে বচন 3 প্রকার। একবচনম মানে এক বচন, দ্বিবচনম মানে দ্বিবচন, বহুবচনম মানে বহুবচন। সংস্কৃতে বচন তাহলে 3 প্রকার হলো, কি কি? একবচনম, দ্বিবচনম, বহুবচনম। নেক্সট পয়েন্ট লিখুন বচনম। ব্র্যাকেটে লিখে রাখুন 3টে প্রকার। একবচনম একসাথে লিখতে হবে, বচনম শব্দ দেওয়া আছে, তার আগে একটা একা যোগ করে দিন। একবাদনম যেমন করেছিলাম তেমনি। একবাদনম, একবচনম, দ্বিবচনম, বহু পেট কাটা বা হয় হস্যু একসাথে বচনম। তার মানে আমরা এতদিন পর্যন্ত যা 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 শব্দ পড়েছি, আজকে আমরা তার বচন পড়ব। এক বচনে কিরূপ হয়, দ্বিবচনে কিরূপ হয়, বহুবচনে কিরূপ হয়। আর এই রূপের জন্যই সংস্কৃত হয়ে যায় অন্যান্য ভাষার থেকে একটু কঠিন। কিন্তু আমরা যদি নিয়মিত নির্দিষ্ট পদ্ধতিতে চর্চা করি, তাহলে কঠিনকেও আমরা আয়ত্ত করতে পারব। উদাহরণস্বরূপ দেখা যাক। গজহা পুংলিঙ্গম, গজহা এক বচন। যদি দেখি দুটো হাতি, তো কি লিখবো? গজৌ, গজহা গজৌ। আর বহুবচন, বহুবচন মানে 3 না, 2+, 2 এর অধিক যা কিছু, কোটি পর্যন্ত হলেও যদি বহুবচন। যদি 1 কোটি হাতি থাকে, যদি 100 কোটি হাতি থাকে, তবুও সেটা বহুবচন। 2+ মানে হচ্ছে বহুবচন। 1 মানে 1 এক বচন, 2 মানে দ্বিবচন, আর 2+ যখনই হবে তখনই হয়ে যাবে বহুবচন। এর কোনো লিমিটেশন নেই, অনন্ত কোটি হলেও সেটা বহুবচনেই পরিগণিত হবে। তার মানে কি কি পাচ্ছি? গজহা, গজৌ, গজাহা। উচ্চারণ কিভাবে হবে? গজাহা, গজাহা, গজহা, গজৌ, গজাহা। একদম সেম। যদি আপনারা একটা মুখস্থ করতে পারেন, পৃথিবীতে সংস্কৃত ডিকশনারিতে যত অকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে, কিচ্ছু করতে লাগবে না। একটা শব্দের দ্বারাই আপনারা ক্লিয়ার করতে পারবেন সবকিছু। যেমন এখানে গজাহা, গজৌ, গজাহা,
এই শব্দ যদি আপনারা ঠিকঠাক ভাবে মুখস্থ করে নেন, পৃথিবীতে এমন কোনো অকারান্ত পুংলিঙ্গ শব্দ নেই যার উচ্চারণ বা যার রূপ আপনি বলতে পারবেন না, সব পারবেন। আশ্বাহা, আশ্বাউ, আশ্বাহা। তাহলে আপনারা বলুন বালকাহ, কি হবে? দ্বিবচন বহুবচন, বালকাহ। बालकौ बालकः যখন বলবো তখন আমরা পুরো বলবো বালকাহ, বালকৌ, बालक বালকাহ। আরেকবার, बालकः बालकौ बालकः না, হলো না। বালকাহ যা শোনালো, বহুবচনেও বালকাহ সে একই শোনালো। বালকাহ, বালকৌ, বালকাহ, হলো তো না? আমি যেমন উচ্চারণ করছি, গজাহ, গজৌ, গজাহ। बालकः পার্থক্য কোথায় बालकौ बालकाः দীর্ঘ উচ্চারণ করতে হবে, না হলে তো হবে না। গজাহ দেখুন, বহুবচনে গজাহ একটা আকার আছে, তো আকার আছে মানে আকারের উচ্চারণ করতে হবে আমাকে, তবে না পার্থক্যটা আসবে। তাহলে তো এক বচন বহু বচন সমান হয়ে যাবে, গজাহ গজাহ। তো এক বচন গজাহ, বহু বচন গজাহ, গজা। ছাত্রাহ, ছাত্রৌ, ছাত্রাহ। বলুন কি হবে? নাম্বার 4 কি হবে? কি মনে হচ্ছে দেখে, কে নি? শিক্ষকः, তাহলে বাকিগুলো কি হবে? শিক্ষকৌ, শিক্ষকাः। গুড। শিক্ষকः, শিক্ষকৌ, শিক্ষকাः। কি হবে? मयूरः मयूरौ मयूराः मयूरौ, मयूरः, मयूरौ, मयूराः। ছয়টা কি হবে? वृक्षः वृक्षौ वृक्षाः তো এইভাবে পৃথিবীতে সংস্কৃত বাংময়ে যত অকারান্ত পুংলিঙ্গ আছে প্রত্যেকের উচ্চারণ এইভাবেই হবে। কেন বুঝতে পারছেন? আমি আপনাদের লিস্ট বানাতে বলেছিলাম অকারান্ত পুংলিঙ্গের। যদি আপনারা লিস্ট বানাতেন তাহলে অন্তত এতদিনে সেখানে 25টা শব্দ হতো। তো একটি শব্দের দ্বারা আপনি 25টা শব্দের এক বচন, দ্বিবচন, বহুবচন বলতে পারতেন। कृषकः, कृषको, कृषकाः, वैद्यः, वैद्यौ, वैद्याः, अभियान्त्रिकः, अभियान्त्रिकौ, अभियान्त्रिकाः, बालकः, बालकौ, बालकाः, युवकः, युवकौ, युवकाः, छात्रः, छात्रौ, छात्राः, ग्रामः, ग्रामौ, ग्रामाः, देशः, देशौ, देशाः। क्लियर? পরিষ্কার? Yes, sir. এবারে চলুন স্ত্রীলিঙ্গে আসি। আচ্ছা, স্ত্রীলিঙ্গে আসার আগে আমি আপনাদের আর একটা জিনিস একেবারে বলে দিই, তাহলে সুবিধা হবে। ধরুন আমরা দেখেছিলাম যে এ সাহা বালকাহ, এবারে মানে এ বালক, এবারে ধরুন আমার কাছে দুটি বালক বসে আছে, তাহলে দুটি বালকের জন্য আমরা বলবো বালাকাহ থেকে বালাকৌ, তাই না? তাহলে এ সাহা এটা এক বচনের জন্য হচ্ছিল, যখন বালাকৌ দ্বিবচন হয়ে যাচ্ছে তখন এই এ সাহা এটা তো এক বচনের না, এটাকে বললে হবে না, এর তাহলে একটা দ্বিবচনের রূপ আমাকে বলতে হবে। তো এ সাহা এর দ্বিবচনের রূপ কি হয়? এ তৌ, দেখুন লেখা আছে এ তৌ বালকৌ। এ সাহা বালকাহ মানে হচ্ছে এ বালক, এ তৌ বালকৌ এরা দুজন বালক। আর বহুবচনে হয়ে যায় এ তে বালকাহ এরা সকলে বালক। সো বালকাহ, বালকৌ, বালকাহ। আর এ সাহা এটার বহুবচন দ্বিবচন কি হবে? এ সাহা, এ তৌ, এ তে। একটা মুখস্থ করুন, বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এ সাহা, এ তৌ, এ তে। ক্লিয়ার? এ সাহা বালকাহ, এ তৌ বালকৌ, এ তে বালকাহ। এটা বালক, এই দুটো বালক, এরা সকলে বালক।
সিমিলারলি 2 নাম্বারটা একবার অভ্যাস করুন, কি হবে? ওয়ান রাহা দেওয়া আছে, কি হবে? एष वानरः এষাহ। বিসর্গের উচ্চারণ না করাটা পাপের, করতেই হবে, ভুলে গেলেও আমাকে মনে রাখতে হবে। এষাহ। एषः वानरः দ্বিবচন কি হবে? एतौ वानरौ হুম एते वानराः वानराहा। एते वानराः। वानराः ना, वानराः आकार আসবে না। ছাত্রः ছাত্রौ ছাত্রাः বালকাः শিক্ষকাः वानराः आकार আসবে। वानराः হুম চলুন নাম্বার 3 কেউ বলুন, কি হবে? एषः वृक्षः एतौ वृक्षौ एते वृक्षाः गुड, वेरी गुड। नंबर 4 एषः सिंहः 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 ना सिंहः। एषः सिंहः सिंह ना ए- सिम म सिम सिम दंत में हुस्सी म सिंहः। सिंहः। एषः सिंहः एतौ सिंहौ एते सिंहाः सिंहः। तो আলাদাভাবে নোট করো। এষः এতৌ এতে, এষः এতৌ এতে। তাহলে দূরের ক্ষেত্রেও প্রযোজ্য। দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, দূরে কোনো দুজন দাঁড়িয়ে আছে, দূরে অনেক দাঁড়িয়ে আছে। তাহলে এ সাহা থেকে আমরা কি পেয়েছিলাম দূরের ক্ষেত্রে? সাহা, তাই না? তাহলে আপনাদের বুদ্ধি কাজে লাগান। এ তৌ, তাহলে এইখানে দ্বিবচনে কি আসার কথা? এ সাহা ছিল, আমি একার কেটে দিয়েছি, সাহা পেয়ে গেলাম। এ তৌ, আপনি এখানে একার কাটুন, কি পাবো? আচ্ছা, বুঝতে পারছেন না? साउंड বুঝতে পারছেন আপনারা? নো প্রবলেম, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পুংলিঙ্গের কাশের জন্য আমরা পেয়েছিলাম এ শাখা এ তৌ এতে, উইথ এ ছিল। দূরের ক্ষেত্রে আমরা একারগুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে কাজ হয়ে যাবে আমাদের। সাহা তৌতে, নোট করবেন। সাহা তৌতে, সাহা তৌতে, সাহা তৌতে, সাহা তৌতে। উদাহরণ দেখুন, সাহা কা কাহা, সে কাক বা ওটা কাক, ওটা ওই দুটো কাক। তাহলে তৌ, সাহা ছিল এক বচন, দ্বিবচনে যেই আসবে তৌ হয়ে যাবে, তৌ কাকাউ। বহু বচনে যেই আসবে হয়ে যাবে তে, তো তে কা কাহা, সাহা তৌতে। বাদ বাকি সব এক, কিন্তু সাহা তৌতে, সাহা তৌতে, সাহা তৌতে, সাহা তৌতে। তো আমি যদি একটা জিস্ট আপনাদেরকে করতে সাহায্য করি, তাহলে আমরা এই রকম একটা জিনিস দেখতে পাবো।
পুংলিঙ্গের জন্য আমরা নিয়ে নিলাম, ধরুন একটা শব্দ ছাত্রः। বলুন এটার দ্বিবচন বহুবচন কি হবে? ছাত্রः এক বচন, দ্বিবচন বহুবচন কি হবে? ছাত্রৌ ছাত্রও বহুবচন। ছাত্রাः ছাত্রাः। ওকে, আচ্ছা। দূরার্থে আমরা কি কি পেয়েছিলাম বলুন? আচ্ছা, প্রথমে আমরা নিই সমীপার্থে। কাছের জন্য আমরা কি কি পেয়েছিলাম? বলুন কি কি পেয়েছিলাম? এষः, এতৌ, এতে। দূরার্থে আমরা কি কি পেয়েছিলাম? সহ, তৌ, তে। তেমনি প্রশ্নার্থে আমরা আজকে পড়ে এলাম, কি পেয়েছিলাম? কাহা, দ্বিবচনে পাবো কৌ, বহুবচনে পাবো কে। তো এই তিনটে জিনিস খুব 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 ইম্পর্টেন্ট। কি কি? এষः, এতৌ, এতে, সহ, তৌ, তে, আর আছে কাহা, কৌ, কে। এইভাবে আপনারা যদি নোট করতে থাকেন তাহলে বুঝতে পারবেন ভালো করে। ওকে, পরিষ্কার? তো কি কি মুখস্থ করতে হবে এখান থেকে? ছাত্রः, ছাত্রৌ, ছাত্রাः মুখস্থ করতে হবে। এষः, এতৌ, এতে মুখস্থ করতে হবে। সহ, তৌ, তে মুখস্থ করতে হবে। কাহা, কৌ, কে মুখস্থ করতে হবে। পরিষ্কার? বুঝা যাচ্ছে? আমি যদি এটাকে আর একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি তাহলে কি হবে? দেখুন, তাহলে আমি এখানে লিখবো একবচনম, এখানে লিখবো দ্বিবচনম, এখানে লিখবো বহুবচনম। ক্লিয়ার? এখানে লিখবো প্রশ্নার্থে। আচ্ছা, ছেড়ে দিন। আমি এখানে লিখবো সমীপার্থে, মানে কাছের অর্থে। আচ্ছা, আমি এখানে লিখবো দূরার্থে, আর আমি নিচের রোতে লিখবো প্রশ্নার্থে। বলুন ছাত্রः, আমি একে নিয়েই কাজ চালাবো। কাকে নিয়ে? ছাত্রः। একটা একটা করে বলুন। সমীপার্থে এক বচন কি হবে? সমীপার্থে এক বচন কি হবে? ছাত্রः এষः ছাত্রः গুড, এষः ছাত্রः। সমীপার্থে দ্বিবচন কি হবে? এতৌ ছাত্রৌ এতৌ ছাত্রৌ। সমীপার্থে বহুবচন কি হবে? এতে ছাত্রাः এতে ছাত্রাः। ভেরি গুড। দূরার্থে এক বচন কি হবে? সহ ছাত্রः সহ ছাত্রः। দ্বিবচন? তৌ ছাত্রৌ তৌ ছাত্রৌ। বহুবচন? তে ছাত্রাः তে ছাত্রাः। তেমনি যদি আমি প্রশ্ন করি তাহলে কি হবে? কে ছাত্র? তাহলে কাহা ছাত্রাः। যদি বলি কোন দুজন ছাত্র তখন কি হবে? কৌ ছাত্রৌ। যদি বলি কোন ছাত্ররা তখন কি বলবো? কে কে ছাত্রাः ছাত্রাः। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, এর মধ্যে আর কিচ্ছুটি নেই। এইটুকুনি জিনিস আছে, আর কিচ্ছু জিনিস নেই এর মধ্যে। এইটুকুনি বুঝতে পারছেন কিনা দেখুন। পরিষ্কার কিনা দেখুন। এটা আমরা পুংলিঙ্গের ঘটনা ঘটালাম। ওকে, সব পুংলিঙ্গ এখানে যা আছে। বুঝতে পারলেন? সামনে যাব।
একবার সম্পূর্ণটা দেখে নিন। কারোর কোনো রকমের যদি সংশয় থেকে থাকে এক্ষুনি বলুন, আমরা এক্ষুনি তার সমাধান করব, কিন্তু না বুঝে সামনে যাব না। স্যার কহ ছাত্রः মানে কে ছাত্র? কি ছাত্র? আমার এখানে যদিও বা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া উচিত, কৌ দিয়ে দিচ্ছি। কৌ ছাত্র, কোন দুজন ছাত্র? আচ্ছা কি ছাত্র? কোন হা, দুজন? কোন কোন ছাত্ররা? আচ্ছা, কি স্যার। অর্থ? ক্লিয়ার? পরিষ্কার? চলুন তাহলে সামনে যাই। Yes, sir. আমরা এখন পড়ব স্ত্রীলিঙ্গম। খুব খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এখন পড়ব স্ত্রীলিঙ্গম। স্ত্রীলিঙ্গমের আমরা দুটো শব্দ পড়েছি, একটা হচ্ছে লতা আর একটা হচ্ছে আমি যদি নিই তাহলে আমি যদি বলি জননী, একই ব্যাপার, নদী জননী একই ব্যাপার। তো লতা জননী। যেমন আমরা পড়েছিলাম ছাত্রাহ ছাত্রৌ ছাত্রাহ, পুংলিঙ্গের জন্য পড়েছিলাম। তো এখানে আমরা কি পাবো? লতা লতে লতাহ, অভ্যাস করতে হবে। লতা লতে লতাহ, মালা মালে মালাহ, সীতা সীতে সীতাহ। सीता सीते सीता, गीता गीते गीताः, पुस्तिका पुस्तिके पुस्तिकाः। আমাদেরকে কিন্তু অভ্যাস করতে হবে স্ত্রীলিঙ্গ শব্দ। যেমন ছাত্রः ছাত্রৌ ছাত্রাः, নরः নরৌ নরাः, জনः জনৌ জনাः। তেমনি লতা লতে লতাः, রাধা রাধে রাধাः, সীতা সীতে সীতাः। অভ্যাস করতে হবে এইভাবে। আর ইকারান্তর ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছিলাম? জননী। দ্বিবচন যখনই হবে না তখন খেয়াল রাখবেন যে আমরা ইকারটাকে কেটে লিখব। তো জনন লিখলাম, জননী যদি আমি ইকারটা কেটে দিই তাহলে কি হবে? জনন। তো ইকারের পরিবর্তে আমাদের যেটা বসাতে হবে সেটা হচ্ছে ইয়ৌ, একটা ইয়ৌ বসাতে হবে। আর বহুবচনের ক্ষেত্রে আমরা কিভাবে করব? জনন, ইকারটা কেটে দেবো, তার পরিবর্তে আমরা বসাবো একটা ইয়াহা। এইটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আর কিচ্ছু অসুবিধা হবে না। দ্বিবচনের ক্ষেত্রে আমরা ইকারটা কেটে, এটা কিন্তু দীর্ঘিকারের স্ত্রীলিঙ্গের কথা বলছি আমি, জননী, নদী, ভগিনী ইত্যাদি শব্দের ক্ষেত্রে যেখানে ইকার আসছে। তো দ্বিবচনে আমরা খেয়াল রাখবো যে লাস্টের ইকারটা কাটবো, তাহলে জনন শব্দ পরে রইবে। ইকারের পরিবর্তে আমরা বসাবো ইয়ৌ। আর বহুবচনের ক্ষেত্রে ইকারের পরিবর্তে আমরা বসাবো ইয়াহা। এবারে আপনি যদি যোগ করেন তাহলে কি পাবো? জননী। দ্বিবচন কি পাবো? জনন্যৌ, দন্তন্যই জফলা ঔকার হয়ে যাবে, জনন্যৌ। আর বহুবচনের ক্ষেত্রে কি পাবো? জনন্যঃ। তাহলে বলে ফেলুন নদী। এই শব্দের এক বচন, দ্বিবচন, বহুবচন বলে ফেলুন, কি হবে? কি হবে? স্যার এক বচনটা পারবো কিন্তু দ্বিবচন বহুবচন পারবো না। কেন পারবো না? একদম ইজি ব্যাপার। নদী। কি নদী বলেছি আমি? নদ্যৌ নদ্যাः। যখনই দ্বিবচন লিখবো আপনারা মনে মনে করে নেবেন যে আমি ইকারটাকে কেটে লিখবো। তো ইকারটাকে কেটে যদি লিখে তাহলে কি পাবো? নদ। ওইটা পারবো স্যার, আমি বলছি ওই এশা নদী, কিন্তু তারপর না না, আমি এগুলো এখনো শেখাইনি। আমি জাস্ট নদী শব্দটাকে বলতে বলছি। নদী নদ্যৌ নদ্যাः। নদী নদ্যৌ নদ্যাः। আচ্ছা, বলুন ভগিনী কি হবে? কি হবে? ভগিনী
भगिनौ भगिन्याः এই ট্রিক্সটা আপনারা খেয়াল রাখবেন যে দ্বিবচনের ক্ষেত্রে একটা লাস্টেরটা কেটে ইউ আনবো, আর বহুবচনের ক্ষেত্রে এই কারের পরিবর্তে একটা আনবো ইয়াহা। তাহলে নদী নদ্যৌ নদ্যঃ, জননী জনন্যৌ জনন্যঃ, ভগিনী ভগিন্যৌ ভগিন্যঃ, সন্ন্যাসিনী সন্ন্যাসিন্যৌ সন্ন্যাসিন্যঃ, लेखनी लेखन्यौ लेखन्यः, अंकनी अंकन्यौ अंकन्यः। ওকে, তো আমাদেরকে এইভাবে খেয়াল রাখতে হবে। পরিষ্কার? বুঝে গেল? তাহলে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যদি আমি সমীপার্থে বিচার করি তাহলে আমরা কি কি পাবো মনে রাখবেন। আমরা একটা অলরেডি শিখেছি এশা। দ্বিবচনে আমরা পাই এতে, এশা এতে এতাহা, এশা এতে এতাহা, এশা এতে এতাহা। দূরার্থে আমরা কি পাবো, জাস্ট একারগুলো কেটে দেন তাহলেই হবে। সা তে তাহা, সা তে তাহা, সা তে তাহা। আর প্রশ্নার্থে তো খুবই ইজি, কি পাবো, কা কে কাহা, কা কে কাহা। তো কা কে কাহা মনে রাখতে হবে, কা কে কাহা। পরিষ্কার? বুঝে গেল? একবার দেখে নিন, আমরা তাহলে প্রয়োগে ঢুকবো। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমরা বইয়েতে গিয়ে অনেক অভ্যাস করব, এখানে আমি একেবারে ইজি ভাবে একটা অভ্যাস বুঝিয়ে দিচ্ছি আপনাদের। সমীপার্থে আমরা কি পেলাম, এশা এতে এতাহা, এশা এতে এতাহা। দূরার্থে কি পেলাম, সা তে তাহা, সা তে তাহা। আর প্রশ্নার্থে আমরা কি পেলাম, কা কে কাহা, কা কে কাহা। ওকে, আমি যদি এটাকে এখন টেবিলের মধ্যে করতে চাই তাহলে কি করব, দেখুন কি নেব আমরা। শব্দ নিচ্ছে আমরা লতা, লতা নেব না। আমরা শব্দ নিই সীতা, সীতা নেব না। আমরা শব্দ নেব কোন একটা শব্দ নিয়ে নি, পাচিকা, গায়িকা, নো প্রবলেম, গায়িকা। ওকে, তো ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে এটা কোন লিঙ্গের শব্দ, গায়িকা এটা কোন লিঙ্গের শব্দ, স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। গায়িকা এটা কোন লিঙ্গের শব্দ, এটা আপনার স্ত্রীলিঙ্গের শব্দ। ওকে, এবারে আমরা সমীপার্থে যখন এটাকে নিয়ে করব তখন কি হবে বলুন, আপনারা বলবেন সমীপার্থে কি হবে। এশা গায়িকা, এশা গায়িকা। দ্বিবচন, এতে গায়িকে, এতে গায়িকে। গুড। বহুবচন, এতাহা গায়িকাও, এতাহা গায়িকাও। গায়িকাও। লতা লতে লতাহা, তাই না? আকারান্ত তো খেয়াল রাখতে হবে, লতা লতে লতাহা। তো গায়িকাহা না। গায়িকা। দূরার্থে কি হবে, সকলে সকলে পার্টিসিপেট করুন, সকলে বলুন দূরার্থে কি হবে, সা গায়িকা। গায়িকা। গায়িকা দ্বিবচন, তে তে গায়িকা। গায়িকে। সরি, তে গায়িকে। গায়িকে। বহুবচন, তাহা গায়িকাহা। প্রশ্নার্থে কি হবে, তা গায়িকা। কা গায়িকা। দ্বিবচন, কে কে গায়িকে। বহুবচন, তাহা গায়িকাহা। কাহা গায়িকাহা। ক্লিয়ার? বুঝা যাচ্ছে?
একদিনে সব হবে না, অভ্যাস করতে হবে। এটাকে আমরা প্রতিদিন তো অভ্যাস করব, করতে 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 হয়ে যাবে, সবকিছু গুলিয়ে যেতে পারে। এ সাহা, এ তো, কাহা, কৌ, দেখুন গোলানোর কিছু নেই। আপনারা যদি সমীপার্থে মনে রাখতে পারেন, দূরার্থের ক্ষেত্রে শুধু সন্তোষটা কেটে দিন, তাহলেই তো, আর তো কিছুই নেই না। দেখুন সমীপার্থে পুংলিঙ্গ, এ সাহা, এ তো, এতে, আপনি এ কেটে দিন, সাহা তৌতে হয়ে যাবে। স্ত্রীলিঙ্গ, এষা, এতে, এ তাহা, আপনি এ কেটে দিন, সা তে তাহা, ক্লিয়ার, সা তে তাহা। ওকে, ঠিক তেমনি আমরা যদি ইকারান্ত শব্দ নিয়ে কাজ করি, তাহলে কি হবে? একটা শব্দ নিয়ে নিলাম, সেই শব্দ হচ্ছে আপনার জাননী, অথবা আমরা যদি নিয়ে নিই ভগিনী, বোন, অথবা কোনো লেখনী নিলাম, লেখনী মানে পেন, লেখনী মানে কি? পেন। বলুন কি হবে? সমীপার্থে এক বচন কি হবে? এষা লেখনী, এষা লেখনী, গুড। দ্বিবচন, এতে লেখন্যৌ, এতে লেখন্যৌ, ভেরি গুড। বহুবচন, এতাঃ লেখন্যः, এষা লেখনী। দ্বিবচন, এতে লেখন্যৌ। বহুবচন, এতাঃ লেখন্যः। দূরার্থে কি হবে? সা হয়ে যাবে, সা লেখনী। দ্বিবচন, সা থেকে কি হয়? তে, লেখন্যৌ। বহুবচন, তাঃ লেখন্যः, তাই না? প্রশ্নার্থে কোনটা পেন? পেন, তাহলে কা। কা লেখনী। কা লেখনী, তারপরে কে কে লেখন্যৌ, কোন দুটি পেন। কে লেখনী, তারপরে কাহা কা। লেখন্যः, কোন পেনগুলি। ব্যাস হয়ে গেল। খানিকটা অভ্যাস করতে হবে আর একটু মনে রাখতে হবে। তাহলে দেখুন আমরা পুংলিঙ্গেরও জিনিসপত্রগুলো কে পেলাম, তারপরে আমরা স্ত্রীলিঙ্গকেও কভার করলাম। বলুন বুঝতে পেরেছেন কিনা বলুন। আর একটি বাকি আছে, সেটা হচ্ছে নপুংসক লিঙ্গ। এটা অত্যন্ত তুলনামূলক সোজা, সেটা করে নিই, তারপরে আমরা সবকিছুর অভ্যাস করবো একসাথে। ক্লিয়ার? চলুন এটা করে নিই। নপুংসকলিঙ্গ, নপুংসকলিঙ্গম। তো নপুংসকলিঙ্গম চেনার উপায়, ফলম ফলে ফলানি, তাই না? ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। তাহলে মেন মেন শব্দগুলো দেখুন, ছাত্রः, ছাত্রৌ, ছাত্রাः, ছাত্রः, ছাত্রৌ, ছাত্রাः, ছাত্রः, ছাত্রৌ, ছাত্রাः। তারপরে কি পেলাম? স্ত্রীলিঙ্গে লতা, লতে, লতাः। আর এক প্রকারের কি পেলাম? জনন্যः, জনন্যৌ, জনন্যः। এখানে কি পেলাম? ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। তাহলে এরও সমীপার্থে কিছু হবে, এরও দূরার্থে কিছু হবে, এবং এটারও প্রশ্নার্থে কিছু না কিছু তো অবশ্যই হবে, তাই না? তো কি হবে দেখুন। সমীপার্থে আমরা জানি, বলুন নপুংসক লিঙ্গের সমীপার্থে কি হয় জানেন আপনারা? এতৎ, এতে, এতানি, এতৎ, এতে, এতানি, এতৎ, এতে, এতানি। দূরার্থে কি হয়? এগুলোকে কেটে দিন, তাহলে কি পাবো? তৎ, তে, তানি, তৎ, তে, তানি। আর প্রশ্নার্থে কি পাবো? কিম, কে, কানি। বাস, আর কিছুই নেই, কিম, কে, কানি। তাহলে সমীপার্থে কি পেলাম? এতৎ, এতে, এতানি, এতৎ, এতে, এতানি। সমীপার্থে এতৎ, এতে, এতানি। দূরার্থে তৎ,
ते तानि। प्रश्नार्थे किम के कानि, किम के कानि। তাহলে প্রথম থেকে যদি হিসাব করি, এষাঃ এতৌ এতে সাহ তৌ তে, এষা এতে এতাঃ সা তে তাঃ, এতৎ এতে এতানি তৎ তে তানি। এরও একটা করে আমরা উদাহরণ দেখে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে। ওকে, তো একটি শব্দ নিয়ে নিচ্ছি। কি শব্দ নেওয়া যায়? কলম নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনাদের কোনো শব্দ মনে পড়ছে বলুন? নপুংসকলিঙ্গের কোনো শব্দ আপনাদের মনে পড়ছে? চিত্রম। চিত্রম শব্দ নেব না, কারণ একটু গন্ডগোল আছে। কেন গন্ডগোল সেটা আমরা আজকের ক্লাসে না, নেক্সট ক্লাস আলোচনা করব কেন নেব না। আচ্ছা, আর কোন শব্দ আপনাদের খেয়ালে আসছে কিনা বলুন? লোকয়ান। পুষ্পম। বস্ত্রম হবে না, পুষ্পম হবে না, হবে না মানে হবে, কিন্তু আমরা আজকে পড়ব না। জলম। লোকয়ানম হতে পারে, জলম বলবো না আমরা। ঠিক আছে, আমি একটি শব্দ নিয়ে নিলাম, সেটি হচ্ছে ভবনম, মানে হচ্ছে ঘর, ভবন। ওকে, তাহলে ফলম ফলে ফলানি, ভবনম ভবনে ভবনানি, ভবনম ভবনে ভবনানি। তাহলে সমীপার্থে কি হবে? এতৎ ভবনম। দ্বিবচন এতে ভবনে, বহুবচন এতানি ভবনানি। দুরার্থে তৎ ভবনম। দ্বিবচন তে ভবনে, বহুবচন তানি ভবনানি। আর প্রশ্নার্থে কিম ভবনম, কোনটা ভবন? কে ভবনে, কোন দুটি ভবন? কানি ভবনানি, কোনগুলি ভবন? তো এই হচ্ছে একটি পৃষ্ঠার মধ্যে আমি মোটামুটি একটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে আমরা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গের দিক নির্দেশ করতে পারি। আচ্ছা, এই পিডিএফটা কি আপনাদের প্রয়োজন হবে? তাহলে আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, নো প্রবলেম, আমি গ্রুপে দিয়ে দেবো এই পেজ। তাহলে একবার আমরা রিভিশন দিয়ে নিই, কি কি পেলাম। এষাঃ এতৌ এতে, সকলে মনে মনে বলুন। এষাঃ এতৌ এতে, সাহ তৌ তে। প্রশ্নার্থ খুব ইম্পর্টেন্ট না, করতে হবে না, অটোমেটিক্যালি ওটা হয়ে যাবে পরবর্তীকালে। আচ্ছা, স্ত্রীলিঙ্গম এষা এতে এতাহ সা তে তাহ। শুধু সমীপার্থে মনে রাখুন, বারে বারে বলছি, সমীপার্থে মনে রাখুন, একার কাটবেন, দুরার্থে হয়ে যাবে। তৎ এতৎ এতে এতানি, একার কাটলে কি হয়ে যাবে? তত্তে তানি। এইভাবে খেয়াল আমাদেরকে রাখতে হবে, এইভাবে আমাদেরকে খেয়াল করতে হবে। চলুন তাহলে কিছু অভ্যাস করা যাক, অনেক কিছু জিনিস আছে অভ্যাস করার। চলুন। জাস্ট একটু আমাকে সময় দিন। নেক্সট প্র্যাকটিস এখানে নেই।
আচ্ছা, আপনাদের আমি একটা কাজ দিচ্ছি। আপনারা এই যেই এখানে শব্দগুলো দেওয়া আছে, আপনারা দেখে বলুন যে এটা এই শব্দগুলি কোন বচনের। নাম্বার 1 ছাত্রৌ কোন বচন? তার সঙ্গে লিঙ্গ বলবেন, কোন লিঙ্গ কোন বচন। দ্বিবচন পুংলিঙ্গ পুংলিঙ্গ। দ্বিবচন। ফার্স্ট পুংলিঙ্গ আসবে, তারপরে দ্বিবচন, পুংলিঙ্গ দ্বিবচন। ওকে, আচ্ছা। নাম্বার 2 স্ত্রীলিঙ্গ একবচন। একবচন। নাম্বার 3 স্ত্রীলিঙ্গ। ওটা লেয়া আছে দয়জফলা না দয়জফলা দেওয়া আছে, কি এটা হবে? স্ত্রীলিঙ্গ। দ্বিবচন। দ্বিবচন। আচ্ছা, 4 বানরৌ দ্বিবচন পুংলিঙ্গ। আগে বচন, পুংলিঙ্গ। আগে লিঙ্গ তারপরে বচন, পুংলিঙ্গ লিঙ্গ দ্বিবচন। দ্বিবচন। তাহলে আপনাদের আমি একটি কাজ দিচ্ছি। নাম্বার 1 ছাত্রৌ, এটাকে আপনাকে সমীপার্থে, দূরার্থে, প্রশ্নার্থে বলতে হবে। কিভাবে বলবেন? যখন বুঝতে পারছেন ছাত্রৌ এটা পুংলিঙ্গের শব্দ, দ্বিবচনে আছে, তাহলে সমীপার্থে কি হবে? এতৌ এষা। ছাত্রৌ। দ্বিবচন আছে না, ও আচ্ছা আচ্ছা। এতৌ ছাত্র। এতও ছাত্র। কাছের অর্থে কি বলবো, তাই না? দূরের অর্থে কি বলবো? না, তৌ ছাত্র। তৌ ছাত্র। প্রশ্ন অর্থে কি বলবো? তৌ তৌ ছাত্র। ছাত্র। এক্স্যাক্টলি, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। যত এখানে শব্দ আছে, জাস্ট আপনারা সমীপার্থে, দূরার্থে, প্রশ্নার্থে দিয়ে নির্ণয় করুন। নাম্বার 2 বলে ফেলুন কি হবে? মক্ষিকা, প্রথমে সমীপার্থে, তারপরে দূরার্থে, তারপরে প্রশ্নার্থে। কি হবে মক্ষিকা? এষা মক্ষিকা, সা মক্ষিকা, কা মক্ষিকা। নাম্বার 3 সকলে বলবেন, অভ্যাস করবেন। নাম্বার 3 কি হবে? ফার্স্ট আপনাকে চিনতে হবে এটা কোন লিঙ্গ। না দেও কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। লিঙ্গ জানলে তবেই না আপনি বুঝতে পারবেন যে কিভাবে চলবে, এষাহা, এষা নাকি এতাত। তো স্ত্রীলিঙ্গ মানে দ্বিবচন, তার মানে এষা এতে, এতে দিয়ে চলবে, তাই না? এতে। তো কি হবে? এতে নদ্যৌ, নদ্যৌ, তে নদ্যৌ, কে নদ্যৌ। আচ্ছা, এই তিনটের কি অর্থ? এতে না দেও, এর কি অর্থ? কাছে, কাছে, নদী, নদীটা কাছে। না, এক্স্যাক্টলি অর্থ বলতে হবে। নদ্যৌ মানে দ্বিবচন, এই এতে না দেও এই দুটি নদী, দুটি নদী। তাই না? তে না দেও ওই দুটি নদী। দূরে আর দুটি নদী। কে, হ্যাঁ, দূরের বলতে হবে না, এই মানে কাছে, ওই মানে দূরে, সিম্পল। দূরে। আর কে না দেও কোন দুটি নদী, ক্লিয়ার? কোন দুটি? কোন দুটি নদী, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। চলো নাম্বার 4 বলে ফেলুন কি হবে? পুংলিঙ্গম, এটা দ্বিবচন। এতৌ বানরৌ, তৌ বানরৌ, তৌ বানরৌ। তাহলে এটাও আচ্ছা, মানে আমি আপনাদেরকে, হ্যাঁ 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 দ্বিবচন। দুটো আমি দুটো সংখ্যা বলে দিচ্ছি, আপনারা এখন কোনগুলো অভ্যাস করবেন এইভাবে লিখুন। নাম্বার 9 নোট করুন, আমি 5টা দিচ্ছি, অভ্যাস করবেন, এখনই অভ্যাস করবেন। নাম্বার 9, নাম্বার 13 17, 37, 45, এই 5টি অভ্যাস করুন। সমীপার্থে, দূরার্থে, প্রশ্নার্থে। কি ট্রিক্স? ফার্স্ট কোন লিঙ্গ আছে, দেন কোন বচন আছে। যখন লিঙ্গ বচন পেয়ে যাবেন তখন তো আর কিছুই রইল না,
সমীপার্থে, দূরার্থে, প্রশ্নার্থে সেই লিঙ্গ অনুযায়ী করে দিন। 5 মিনিট সময় দিলাম আপনাদের, করুন। হয়ে গেলে জানাবেন, বা কোথাও যদি বুঝতে না পারেন জানাবেন। স্যার হয়ে গেছে। ওকে, হয়ে গেছে স্যার। ওকে। বাকিদের কতদূর হলো? চলো তাহলে শুরু করি। প্রথমে কোনটা ছিল, কত নাম্বার? 9। 9, নেত্রাম। নাইন স্যার। নেত্রম। বলুন। নেত্রম নাপুংসক। নাপুংসক এক।
এক বচন। হুম নেত্রম, এতৎ নেত্রম, তৎ নেত্রম, কিম নেত্রম। ওকে, গুড। তারপরে সকলে গজাহ, এটা করেছেন? সকলে এটা করেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটা বাকিরা সকলে এটা করেছি। এরকম করেছেন তো? হ্যাঁ, গুড। কিম তারপরে ছিল হয়েছে গজাহা। হ্যাঁ, গজাহ, তারপর অন্য কেউ একজন বলুন। হ্যাঁ, অন্য কেউ একজন বলুন। হ্যাঁ, অন্য আচ্ছা কেউ ওকে বলুন। স্যার, ওকে স্যার। গজাহা, অন্য কেউ একজন বলুন যিনি করেছেন। এটা পুংলিঙ্গের বহুবচন। গুড। এতে গজাহা, তৌ না, তে গজাহা, কে গজাহা। বাহ। তারপরে স্যার বলবো? কোনটা? তারপর 17 ছিল সিংহাসনে। আচ্ছা, ওকে। সিংহাসন। নপুংসকলিঙ্গ দ্বিবচনম। হুম এতে সিংহাসনে, তে সিংহাসনে, কে সিংহাসনে। ওকে। তারপরে কোনটা ছিল? 37। 37 চালান্যাহা। ওকে, বলুন। নতুন কেউ করেছেন, তিনি বলুন। স্যার বলবো? হুম হুম। চালনীয় পুংলিঙ্গ বহুবচন। উম, আমরা স্যার এক বচন, দেখুন। এক বচন। হ্যাঁ, ওকে ওকে, ওয়েট। আমাদের হাতে ট্রিক্স কি কি আছে দেখুন। আমরা পুংলিঙ্গ জেনেছি রামঃ, রামঃ, রামৌ, রামাহ, মানে বহুবচনে একটা করে আকার আসছে। তো সেই দৃষ্টিতে চালান্যাহ, এখানে কোনো আকার নেই শেষে, তো বহুবচন এখানে কদাপি সম্ভব না। তো প্রথম ধারণা আমাদের কেটে গেল, মানে হবে না বহুবচন এখানে। তাহলে স্যার এটা রামঃ এরকম শুনতে লাগছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, পুংলিঙ্গের কোন শব্দে আমরা কি এই দন্তান্বয়ী জফলার মতো কিছু ছিলাম? রামঃ, শ্যামঃ, কোকিলঃ, ময়ূরঃ, একদম সিম্পল। সেখানে কোনো যুক্তাক্ষর ছিল না, কিন্তু এখানে দেখুন যুক্তাক্ষর আছে, তার মানে এটা পুংলিঙ্গ না। স্ত্রীলিঙ্গ বহুলিঙ্গ তাহলে। গুড। স্ত্রীলিঙ্গ বহুবচন। নদী নদ্যৌ নদ্যঃ, বহুবচন, হ্যাঁ বহুবচন। জননী জনন্যৌ জনন্যঃ, চালনী, মূল শব্দ চালনী। চালনী মানে ওই চালা, আটা চালা, বালি চালা, যে চালার যে ওই নেট, তাকে বলা হয় চালনী। তো নদী নদ্যৌ নদ্যঃ, চালনী, চালন্যৌ, চালন্যঃ। তো যখনই এইরকম যুক্তাক্ষর মতো বর্ণ পাবেন না, বুঝবেন এখানে নপুংসক লিঙ্গ, স্ত্রীলিঙ্গ হলেও হতে পারে। তো অপশন কিন্তু আমাদের সবসময় থাকবে। তো একটা স্ত্রীলিঙ্গ বহুবচন। এবারে বলুন কি করেছেন। এতে চালন্য, তে চালন্য, কে চালন্য। গুড। এরপরে কি ছিল? এটা তো স্ত্রীলিঙ্গ বহু বচন হলো, তাহলে এতে কেন হলো? ও এতাহা। আচ্ছা, বহুবচন। সরি, এতাহা, এতাহা, ঠিক আমি অতটা বুঝতে পারি। হ্যাঁ, বহুবচন না। ঈশা, এতি, এতাহা, বহুবচনে এতাহা হয় না। তো এতাহা চালন্যঃ, তাহা চালন্যঃ, তাহা চালন্যঃ। গুড। এটা হবে ক্লিয়ার। তারপরে কি ছিল? এটা লতা ছিল। লতা তো একদম ইজি, বলুন। স্ত্রীলিঙ্গ, হ্যাঁ বহু বচন। তাহা, লতাহা, লতাহা, কাহা। ঈশা লতাহ, এতাহ লতাহ, তাহ লতাহ, কাহ লতাহ, তাই না? তো মোটামুটি আপনারা একটু অভ্যস্ত হয়েছেন এই জিনিসগুলো নিয়ে। হয়েছে, কিন্তু দেখে দেখে বলতে হচ্ছে, না দেখে হয়নি। অভ্যাস হবে, 1 ঘন্টার অভ্যাসে রেখে বলেছেন, এটাই অনেক। পরের বারের ক্ষেত্রে হয়ে যাবে।
আমি আপনাদের এখন যেটা দেখাতে চলেছি জাস্ট আমি ভূমিকা বলে রাখছি, এর সমাধান আমি নেক্সট ক্লাসে করব। দেখুন, কিছু শব্দ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নপুংসকলিঙ্গ শব্দ। কোথায় গেল? দেখুন, আচ্ছা কিছু শব্দ এখানেই আছে। দেখুন, পুস্তকম শব্দ আছে, তো পুস্তকম, পুস্তকে, পুস্তকানি দন্তান্ন হচ্ছে, দেখুন পুস্তকানি। কিন্তু তারপরেই দেখুন পুষ্পম, পুষ্পম, পুষ্পে, পুষ্পাণি মূর্ধন্য হয়ে গেল। পুস্তকানি দন্তান্ন ছিল, যে পুষ্পম শব্দ হলো অমনি মূর্ধন্য হয়ে গেল। কিন্তু তারপরে ফলানি দন্তান্ন যেমন ছিল তেমন রয়ে আছে, কিন্তু যেই পত্রাম বলছি অমনি হয়ে যাচ্ছে পত্রাণি। তার মানে এই ৩-৪টে উদাহরণের মাধ্যমে এটা আমরা বুঝতে পারলাম যে নপুংসকলিঙ্গের বহুবচনে কোথাও কোথাও দন্তান্ন হয়, কোথাও কোথাও মূর্ধন্য হয়। স্পষ্টই ধারণা আমরা পেলাম এই কটা উদাহরণ দেখে। এখন প্রশ্ন, কোথায় কোথায় দন্তান্ন হয়, কোথায় কোথায় মূর্ধন্য হয়, কেন হয়? এই সমস্ত প্রপঞ্চ, এই সমস্ত বিষয় আমরা নেক্সট ক্লাসে পড়বো। খুব সুন্দর নিয়ম। বাঙালিরা আমরা অনেকে দন্তান্ন মূর্ধন্য এর সঠিক প্রয়োগ করতে জানি না। কোথায় দন্তান্ন হওয়া উচিত, কোথায় মূর্ধন্য হওয়া উচিত। লেখার ক্ষেত্রেও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দন্তান্ন ব্যবহার করে চলে যাই, মূর্ধন্যকে আমরা একদম ধরেই না। কিন্তু যদি আপনি এই নিয়মটা শেখেন, যেটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, তাহলে বাংলার ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। তখন আপনার ধারণা হয়ে যাবে যে আচ্ছা, এখানে দন্তান্ন হওয়া প্রয়োজন, এখানে মূর্ধন্য হওয়া প্রয়োজন। তো এই যে দন্তান্নের মূর্ধন্য হওয়ার প্রবণতা, প্রথমে একটা দন্তান্নই ছিল, পরবর্তীকালে ওই দন্তান্ন মূর্ধন্যতে কনভার্ট হয়ে গেছে। এই যে দন্তান্নের মূর্ধন্যতে পরিবর্তনের প্রবণতা, একে বলা হয় ণত্ব বিধান। মূর্ধন্য তৈব, ণত্ব বিধান। তো কোথায় কোথায় দন্তান্ন মূর্ধন্য হয়, এই সমস্ত আমরা নেক্সট ক্লাসে শিখব। এইটা শেখার পরে আপনাদের বাংলাতেও কোনো অসুবিধা হবে না যে কোথায় দন্তান্ন হয় বুঝতে, লিখতে, কোথায় মূর্ধন্য হয়। তো খুব ভালো টপিক, কঠিন টপিক, আমরা শিখবো পরের দিন। এর অভ্যাস করব, ওইটা শিখবো, নতুন কিছু জিনিস পরের দিন অভ্যাস করব। আজকে তো মোটামুটি অনেক করে নতুন জিনিস শিখলাম, পরের দিনেও আমরা আরো বেশ কয়েকটি নতুন জিনিস শিখবো। তো এইভাবে মোটামুটি আজকে আমি আমার যেটুকুনি পড়ানোর ছিল আমি পড়িয়ে দিয়েছি। এখনো ৫-৭ মিনিট আছে আমাদের হাতে। তো আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন, বা আজকের টপিক নিয়ে স্যার এখানে বুঝতে পারেনি, বা স্যার একটু কঠিন লাগছে, বলতে পারেন আপনারা কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে, বা যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আজকে এটা বললাম, এটা আমরা প্রতিদিন অভ্যাস করব। প্রতিদিন অভ্যাস করলে এটা ইজিলি আমাদের কাছে অ্যাক্সেসিবল হয়ে যাবে। বলুন যদি কোনো প্রশ্ন থাকে। এই বই পিডিএফ আমি সব গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা সব গ্রুপে পেয়ে যাবেন। তো পিডিএফ নিয়ে অসুবিধা নেই। এই পিডিএফটা যেটা আমি এখন বানালাম, এটাও আমি গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা হবে না। বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ক্লাসে সকলে মুখ খুলবেন। আমরা ভাষা পড়ছি না, তো ভাষা পড়ার ক্ষেত্রে এই মুখ থেকে উচ্চারণটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভুল হোক, উচ্চারণ আমার শুনতে খারাপ লাগুক, আমি তবুও উচ্চারণ করব। ওকে, তো তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। বলুন যদি কোনো প্রশ্ন থাকে, নাহলে আমরা তাহলে এখানে শেষ করি। তাহলে প্রশ্ন নেই হয়তো, তাহলে চলুন আমরা এখানে শেষ করি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
বেশ, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।